কবিতার নাম যাপন। আমার ৩৬ তলা ফ্ল্যাটের ব্যালকনিটা ঝকঝকে সাদা মার্বেল দিয়ে বাঁধানো, ২-৪টে বনজাই আর বাহারি ক্যাকটাসের টব। শরতে পেঁজা তুলোর মতো মেঘগুলো হাতছানি দিতে দিতে যায়। আগমনী সুর আর ঢাকের বাদ্যি এত দূর পৌঁছায় না। দিগন্তে রেখা ডুবন্ত সূর্যের সাথে মিলায়। আমার চোখ তাকিয়ে তাকিয়ে ক্লান্ত, কটা মানুষ দেখার আশায়। একটু দুপুর গড়াতেই আমি সবুজ দ্বীপের রাজা খুলে বসি দোলনা চেয়ারে। আমার নতুন দুই বন্ধু কিচিরমিচির করে তৎক্ষণাৎ আবির্ভূত হয়। কি নিয়ে যে তাদের নিত্যি ঝগড়া বুঝি না। আমি কথা বলার লোকের অভাবে নিজেরটা ভুলে তাদের ভাষাটাই বোঝার আপ্রাণ চেষ্টা করি। ধীরে ধীরে আঁধার ঘনিয়ে আসে। তাদের ঝগড়া গলাগলিতে মিটে এলে তারাও আমায় বিদায় জানিয়ে বাসার পথ ধরে। তারপর কালো আকাশের চিকচিক করা তারাদের দিকে তাকিয়ে প্রত্যেকের গল্প খোঁজার চেষ্টা করি। তারাও বোধহয় বড্ড অভিমানী। মাঝে মাঝেই মেঘের মুখ লুকোয়, আবার আমায় দেখে মিটিমিটি হাসেও। কখনো একটা আধটা খসে পড়ে, রূপকথার জন্ম দেয়। চোখের পাতা ভারী হয়ে আসে। শুরু হয় আমার একলা যাপন। অসাধারণ। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানে আমাদের সাথে প্রত্যেক সপ্তাহে একজন বিশেষ অতিথি থাকেন, যার থেকে আমরা তার গল্প শুনি, তার পেশা নেশা ব্যালেন্স করে চলার গল্প শুনি, সঙ্গে থাকে তো আরও আড্ডাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সুচিস্মিতা চক্রবর্তী, পেশায় যিনি শিক্ষিকা এবং সর্বোপরি একজন মা এবং হোমমেকার হওয়ার পাশাপাশি নিজের ভালো লাগার কাজ, নিজের লেখালেখিটাকেও চালিয়ে যাচ্ছেন। সুচিস্মিতা দিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। সুন্দর একটা ইন্ট্রোডাকশন অলরেডি হয়ে গেছে কবিতার মধ্যে দিয়ে। তো এই কবিতাটা শোনার পর থেকে প্রথমেই যে প্রশ্নটা করতে ইচ্ছা করে, বেশ পোক্ত কবজি, এতটা পোক্ত লেখা বেরোচ্ছে, মানে বেশ ভালোই কবজির জোর আছে, কিন্তু এই লেখার শুরুটা কি করে হয়েছিল? হ্যাঁ, লেখার শুরু বলতে একদম শুরু ছোটোবেলায়। তখন একদম ছোটোবেলায় আমার পিসি আমাকে পড়াতেন। তো একদিন একটা ছোট্ট পাখি বাড়িতে ফ্যানের ওপর এসে বসে এবং সেটা দেখে আমার প্রথম ওই ছন্দ মিলিয়ে লেখা শুরু। তো পিসি তো খুব গর্ব ভরে সবাইকে পড়ে শোনালেন যে দেখো কি সুন্দর লিখেছে। তো তার থেকে তারপর ছোট ছোট জিনিস নিয়ে লেখা শুরু, কিন্তু তখনও এই ডায়েরিতেই লিখতাম, ছোট্ট ছোট্ট খাতায় লিখে রাখতাম। তো স্কুল লাইফে একবার একটা ম্যাগাজিনে একটা গল্প প্রকাশিত হয়, প্রথম লেখা। তারপর ছেড়ে গেছিল লেখা, আমি আর তারপরে লেখার দিকে যাইনি। কিন্তু আবার যেটা হয়, ওই কলেজ লাইফে একটা নতুন নতুন নানান রকম ব্যাপার থাকে, তো তখন আবার টুকটাক লেখা শুরু। কিন্তু চিরকালই লেখারা ওই ডায়েরিবন্দিই ছিল। কখনো যে ছাপাতে হবে বা কিভাবে পাঠাতে হয় এই জিনিসটা জানতাম না। তারপর পড়াশুনো, টুকটাক কাজ, তারপর কিছুদিন টিচিং লাইনে আসা, সেই সব, তারপর বিয়ে, সংসার, এসব করে করে মানে লেখাটা বলতে গেলে ছেড়ে গেছিলো। কিন্তু পড়াটা ছিল, পড়ার নেশা প্রচণ্ড পড়তাম, সমস্ত কিছু মানে গোগ্রাসে পড়া, মানে আগ্রাসী যাকে বলে পড়াশুনো নিয়ে। তো তারপরে আমার এক বান্ধবীর থ্রুতে ওই সোশ্যাল মিডিয়াতে দেখলাম ও টুকটাক লিখছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এই জিনিসটা কি? দেখছি ফেসবুকে বেশ লেখা টেখা বেরোচ্ছে, অনেকজন বেশ অ্যাপ্রিসিয়েট করছে, তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, যে হ্যাঁ তুইও তো টুকটাক লিখতিস, আচ্ছা আমি তোকে যোগাযোগ করাবো বলে ওই 2-3টে গ্রুপে আমাকে জয়েন করিয়ে দিল। তারপর ওই টুকটাক লেখা, ছোট ছোট কবিতা দিয়ে স্টার্ট, ছোট ছোট গল্প। তারপর দেখলাম বাহ, সবাই তো বেশ অ্যাপ্রিসিয়েট করছে, জিনিসটা ভালো লাগতে শুরু করলো ধীরে ধীরে। তারপর দেখলাম যে ওই গ্রুপগুলো থেকে নানান রকম ওদের নিজস্ব পত্রিকা বেরোয় এবং নানান জায়গায় লেখা পাঠানোও যায়। তো সেই শুরু, টুকটুক করে পাঠানো শুরু। তারপরে 2-একটা ম্যাগাজিনে দেখলাম বেরোলো। তো ওই করে করে এবার আস্তে আস্তে নিজের লোভটা, যাকে বলে মানুষ তো লোভী হয়, লোভটা বেড়ে চললো, পাঠাতে শুরু করলাম। তারপর এই করতে করতে প্রথম 2021 সালে, মানে আমি এটা সোশ্যাল মিডিয়া প্রথম শুরু করেছিলাম 2019-20 নাগাদ, এই মানে ওই ফেসবুকের নানান গ্রুপে লেখালেখি। 2021-এ মিস্টার বুক পাবলিকেশন আমার সাথে নিজেরাই যোগাযোগ করলো, করে বললো ম্যাডাম আমরা একটা বই প্রকাশ করতে চাই, খুব ছোট 4-5 ফরমার এরকম। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু বই ছাপালেও আমি কিন্তু কোনো পয়সা দিয়ে ছাপাবো না, আপনাদের পুরোপুরি যা করার। বললো হ্যাঁ হ্যাঁ আমরাই পুরো করবো।
বলে সেই আমার 2021-এ আমার প্রথম একটা একক মনস্তাত্ত্বিক গল্প সংকলন এলো আঁধার মনগহন। তো সেই শুরু। তারপর টুকটাক আবার ওই নানান একটু ভালো লেখার আশায় তারপর দেখলাম কিশোর ভারতীর একটা আমি এতে পাঠালাম, কিশোর ভারতীর একটা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে পাঠালাম। সেখানে দেখলাম একটা ছোট্ট অনুগল্প ওদের পত্রিকায় ছাপলো, একটা জানুয়ারি মাসের সংখ্যায় ছাপা হলো। তো সেটাতে আত্মবিশ্বাসটা আবার একটু বাড়লো। তো প্রথমত ছোটদের গল্প লেখাও, বেশ ছোটদের নানান রকম গল্প কবিতা লিখতাম, ওইটা দিয়ে শুরু। তারপরে আস্তে 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 বড়দের গল্প, আস্তে আস্তে দেখলাম ছন্দ ছেড়ে আবার গদ্য কবিতায় এলাম, নানান রকম ট্রাই করতে থাকলাম। তো টুকটুক করে এভাবেই চলছে। না, লম্বা গল্পটা শুনতে শুনতে কিন্তু আমাদের কানে কয়েকটা বেশ বিশেষ এলিমেন্টের কথা এসছে, গদ্য কবিতা, ছোটদের লেখা এবং ছন্দ দেওয়া কবিতা। তো একটা ছোট্ট মতো যদি ছন্দ দেওয়া কবিতা শোনানো যেত খুব ভালো লাগতো। কবিতার নাম গাছেদের কান্না। ফুল চাই, ফল চাই, আর চাই প্রাণ, ভুলে গেছো এসব তো আমাদের দান। ঘর বাড়ি আসবাব লাগে কত কাঠ, আমাদের বাঁচানো তো জীবনের পাঠ। হাওয়াতে যে প্রাণবায়ু আমরাই দিই, আমাদেরও ব্যথা লাগে, ভুলে গেছো কি? তাপ বাড়ে সূর্যের জলবায়ু দূষণে, বর্ষার দেখা নেই জানো কি তা কারণে? গাছ কেটে বন কেটে কারখানা গড়েছ, নিজেদের পায়েই তো কুড়ুলটা মেরেছ। মেরু প্রদেশের কত বরফ যে গলছে, নদী নালা পুকুরের সংখ্যাও কমছে। কেটো না ডালপালা, কেড়ো না মোদের প্রাণ, গাছেদেরও প্রাণ কাঁদে, শোনো শুধু দিয়ে কান। যদি চাও বাঁচতে চারা গাছ পুঁতে যাও, আগামী প্রজন্মকে সুখী পরিবেশ দাও। বেশ সুন্দর, এবং সত্যি কথা বলতে এতটা সরল ভাষার মধ্যে দিয়ে, ছন্দের মধ্যে দিয়ে যখন একটা পরিবেশের মেসেজ তুলে ধরা যায়, সেটা কিন্তু আমরা বড়রা একটু এড়িয়ে গেলেও বাচ্চাদের মনে বেশ সুন্দরভাবে গেঁথে যায়। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে আমাদের চারপাশের পরিবেশের যা অবস্থা, সেই ক্ষেত্রে এই যে লেখক, সাহিত্যিকরা, শিল্পীরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন, পরিবেশ সচেতনতা তৈরি করার যে প্রচেষ্টাটা ওনারা চালাচ্ছেন, আমাদের মতো সাধারণ মানুষদেরও কিন্তু সেই প্রচেষ্টায় তাদের সাথে সামিল হওয়াটা ভীষণ দরকার। কারণ পরিবেশটা তো আমাদেরই। আমরা যতই উন্নত হয়ে যাই, যতই সভ্য হয়ে যাই, এই পরিবেশের বাইরে গিয়ে বাঁচার ক্ষমতা আমাদের নেই। তাই পরিবেশের ক্ষতিটা আদতে আমাদেরই ক্ষতি, পরিবেশটা আমাদেরই, সেই পরিবেশটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। যাই, এবার দিদির কথায় আবার ফিরে আসি। তো বড়দের লেখা, বাচ্চাদের লেখা, জেনারেলি বেশ এত তো রকম জনারে তো লেখালেখি করেন, পার্টিকুলার কোন জনারটা আপনার নিজের সবচেয়ে পছন্দ? আমার যেটা পছন্দ, ওই মানুষের জীবনের মানে ভেতরে ঢুকে বেশ কার কি মনে হয়, সম্পর্কগুলি নিয়ে কাটাকুটি খেলতে বেশি ভালো লাগে। তো সেই নিয়েই বেশ কিছু লেখা। আমার দ্বিতীয় যে গল্প সংকলন বইবন্ধু প্রকাশন থেকে বেরিয়েছিল, মায়াপথের পথযাত্রীরা, ওই গল্প সংকলনে বেশ কিছু গল্প আছে এইগুলো নিয়ে, মানে সম্পর্কের নানান রকম সম্পর্কের জটিলতা নিয়ে, কে কী ভাবছে, মা মেয়ের সম্পর্কের জটিলতা, দুই বন্ধুর সম্পর্কের জটিলতা, বা শুধুমাত্র নিজের ভেতরেই মানুষের যে চলতে থাকে নানান কিছু, সেইগুলো নিয়ে নানান রকম গল্প ওই সংকলনে রয়েছে। তো এই যে লম্বা বেশ একটা সময় লেখালেখি করেছেন, কিছু সময় লেখা থেকে দূরে থাকলেও পড়াটা বজায় ছিল, এবং এখন নিজের বই প্রকাশ হচ্ছে ছাপার অক্ষরে। তো এত দীর্ঘ অভিজ্ঞতার মাঝখানে কোনো বিশেষ কেউ রয়েছেন যার জন্য এই জায়গাটা যেন আরো বেশি তৈরি হয়ে গেছে? তিনি প্রেস করেছিলেন বলে আরো বেশি জায়গাটা হয়েছে? যার জন্য বললাম, মানে সেইভাবে বলতে গেলে ওই আমার পিসি, ছোটবেলায় আমার পিসি, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কোর্স সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্সে মাস্টার্স। তো সেখান থেকে পড়াশোনার লাইনে, মানে টিচিং লাইনে যতটুকু পড়িয়েছি ওই, কিন্তু তারপরে পিসি চেয়েছিলেন, খুব চেয়েছিলেন আমি ওই ছোট ছোট কবিতাগুলো পড়েই পিসি চেয়েছিলেন আমি ওই বাংলা সাহিত্যে আসি, কিন্তু সেটা আর আশা হয়নি। কিন্তু ওই যে মাথার মধ্যে রয়ে গেছিল, পিসি আমাকে ছোটবেলায় খুব প্রশংসা করতো। এবং পিসি কী করতো, আমি পিসি এখন আজকে নেই, বহুদিন হলো আমার মাস্টার্স করার সময় পিসি গত হয়েছেন। আমি পিসি চলে যাওয়ার পর পিসির খাটের তলায় আমার সেই ছোট্টবেলার খাতা খুঁজে পেয়েছিলাম। মানে সেইটা আমার মনে রয়েছে, পিসি আমাকে কোথাও না কোথাও ওই জায়গাটায় দেখতে চেয়েছিলেন যে আমি যেন লিখে যাই। তো বহুদিন মাঝে ছেড়ে গেলেও
কোথাও হয়তো মনের মধ্যে ছিল যে একটু লিখবো বা কিছু, এবং ডায়েরিবন্দি বেশ কিছু লেখা ছিল, সেগুলো এবার যখন ওই সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রকাশ পেতে ছাপা অক্ষরে আসল নিজের লেখা দেখার ব্যাপারটা একটু অন্যরকম মানে বোধ হয়। তো সেই জন্যে তারপরে যখন দেখলাম হ্যাঁ দুটো মানুষ পড়ছে, তারা একটু অ্যাপ্রিসিয়েট করছে আমার লেখা পড়ে, বা ছোটদের লেখা যখন একটু কিছু মেসেজ দিয়ে লেখার চেষ্টা করছি, তখন তারা মানে যদি কেউ ইন্সপায়ার হয় বা কিছু, তো তারপর ধীরে ধীরে ওইটাই লেখা শুরু আর কি। তারপর বললাম না, ছাপার অক্ষরে পাঠাই, তাহলে কোথাও যদি প্রকাশ হয়। এবার প্রকাশ যখন শারদীয়া সংখ্যাগুলোতে নিজের লেখা বেরোতে শুরু করলো, তখন সেটা বেশ নিজেরই ভালো লাগলো এবং সেটাই কন্টিনিউ করতে লাগলাম। এই যে একটা কথা আমরা শুনে ফেললাম, সুচিস্মিতাদি ছিলেন সায়েন্সের স্টুডেন্ট, একদম ফিজিক্সের মাস্টার্স, আর এইদিকে আবার সাহিত্য। আচ্ছা, কোথাও গিয়ে এই সাহিত্য আর সায়েন্স দুটো প্যারালালি চলতে চলতে আপনার হাত দিয়ে কি আমরা সায়েন্স ফিকশন দেখতে পাবো? সায়েন্স ফিকশন লেখার খুব একটা অভিজ্ঞতা নেই বা লিখিনি সেরকম, না হলেও কিছু এডু কন্টেন্ট আমি লিখেছিলাম উত্তরের সারাদিন পত্রিকার জন্যে। সেখানে আমাকে ওই সব মানে ফিজিক্সেরই যেসব জিনিসগুলো নিয়ে আমি পড়াশুনো করেছি, তো সেই জিনিসগুলো খুব সহজ সরলভাবে ছোটদের মতো করে লিখতে বলা হতো। তো সেই পেপারে আমি বেশ কয়েকটা এডু কন্টেন্ট লিখেছিলাম, এবং সেটার মানে আমাকে বলা হয়েছিল যে আপনি খুব সহজ ভাষায় লেখেন। তো সেই জিনিসটা ভালো লেগেছিল। তারপর সেটাও আবার ছেড়ে গিয়েছে, এখন ওই পুরোপুরি গল্পের দিকেই ঝুঁকেছি। তবে আমরা কিন্তু আশা থাকলো যে একটু সায়েন্স ওরিয়েন্টেড বেশ অন্যরকম লেখা দেখতে পাবো। আর এক্ষুনি যেটা বললেন ছোটদের জন্য সায়েন্স রিলেটেড লেখা, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ দরকার, শুধুমাত্র সেটা যে ছোটদের মধ্যে কিছু অ্যাওয়ারনেস তৈরি করছে সেটা নয়, তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তিতে তাদের একটা আলাদা উৎসাহ দিতে খুব হেল্প করে। তো সেটা নিয়েও কিন্তু বেশ আশা থাকলো সুচিস্মিতাদির কাছ থেকে। তবে এই মুহূর্তে নতুন বইয়ের খবর কি, আগামী কাজের কিরকম খবর? আগামী বলতে এখন যেটা অনগোয়িং চলছে, নিঝুম রাতের তারা এই বইমেলায় যেটা প্রকাশ পেয়েছে স্বীকৃতি প্রকাশনী থেকে, সেটা মোটামুটি পড়ছে সবাই, ফিডব্যাক দিচ্ছে, সেটা ভালোই লাগছে। আগামী এখনো কিছু নয়, টুকটাক এখন ইচ্ছে আছে প্রথম সারির যে পত্রিকাগুলো, দেশ, আনন্দ, মেলা, এগুলো যেগুলো এখনো পাঠানো হয়ে ওঠে, মানে সাহস করে পাঠিয়ে উঠতে পারিনি, তো সেইগুলোতে যদি এবার একটু পাঠানো যায়, দেখি সেটাতে খাতা খুলতে পারি কিনা, সেই একটা খুব ইচ্ছে আছে। তো সেইগুলোতে যদি হয় নিজে একটু ভালো লাগবে। শুভকামনা রইল সেটার জন্য, এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব খুব তাড়াতাড়ি দিদির নামটা সেখানে একদম জলজলে অক্ষরে দেখার জন্য। তবে এর মাঝখান থেকে একটু অন্যরকম প্রশ্ন করি। কলকাতায় বিশেষ করে যারা উঠতি লেখক, কম বয়সী ছেলেমেয়েরা বা যারা সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছেন, তাদের অনেকের কাছ থেকে না একটা অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি যে নতুন বই পাবলিশ করার ক্ষেত্রে প্রকাশকের দিক থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়া, অথবা হিসেবে গরমিল বা অনেক রকম অসন্তুষ্টির বিষয় শুনি। তো এরকম কখনো কোনো অভিজ্ঞতা হয়েছে? না, মানে আমার সৌভাগ্যক্রমে আমি কাজ করেছি যাদের সাথে, আমিও শুনেছি যে অনেক ক্ষেত্রেই প্রকাশক এবং যিনি লেখক লেখিকা তারা নিজস্ব উদ্যোগে বই প্রকাশ করে থাকে, কিন্তু আমি এতদিন পর্যন্ত আমার যে 3টি একক সংকলন প্রকাশ পেয়েছে সমস্ত প্রকাশনীর উদ্যোগে, মানে আমাকে কোনো রকম আমার দিক থেকে কোনো রকম আর্থিক লেনদেন ছিল না। কিন্তু আমার বই যতটুকু বিক্রি হয়েছে বা যতটুকু হয়েছে, প্রত্যেকটা প্রকাশনী আমাকে খুব সুন্দরভাবে আমার যে রয়্যালটি যে জিনিসটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে সুন্দর হিসেব করে মানে আমাকে মিটিয়ে দিয়েছেন। তো আমার সেদিক থেকে আমি এখনো সেই মুখোমুখি হইনি সেই জিনিসটার, তো আমি সেই জন্য বলতে পারবো না। মানে সৌভাগ্যক্রমে বলতে গেলে আমি যার যে প্রকাশনীর সাথে কাজ করেছি তারা খুব স্বচ্ছভাবে কাজ করেছে, এবং আমি ব্যাপারটাতে আমি খুব প্লিজড। এই যে এত কাজের চাপ এবং তার পাশে আবার সংসার, সন্তানের দেখভাল, এই সবকিছু করে লেখার সময়টা বার করেন কি করে? সেটা খুবই টাফ। লেখার সময়টা বলতে গেলে আগে ওই হয় না, কাজ করতে করতে হঠাৎ দুটো লাইন মনে পড়লো, টুক করে ছুটে এসে খাতায় লিখলাম তো হয়ে গেল, আর যদি না লিখলাম হয়তো পরক্ষণে কোনো কাজে সেটা ভুলে গেলাম, তারপরে আফসোস হয় কি যেন একটা মনে করেছিলাম আর তো মনে করতে পারছি না। হ্যাঁ, তো ওই কখনো দুপুরবেলা, কখনো রাত্রে শোয়ার পরে, আবার কখনো হয়তো ছেলে স্কুলে যখন থাকে তখন টুক করে সময় পেলে তখন ফোনটা নিয়ে বসে টুকটুক করে লিখে ফেলি। সেইটা হয় ওই রাত্রে হয়তো শুয়ে পড়েছি, কিছু একটা খুব সুন্দর একটা প্লট মাথায় এলো, আর ইচ্ছে করছে না ফোন নিয়ে লিখতে বা কিছু করে আবার লিখবো,
ঠিক আছে সকালে লিখবো, কিন্তু ওই ঘুম থেকে উঠে দেখলাম পুরো ভুলে গেলাম। তখন খুব আফসোস হয়, ইস কি সুন্দর একটা ভেবেছিলাম, কই লেখা হলো না তো। তো যাই হোক, সেই জিনিসটা হতেই থাকে, কিন্তু কি করব, আবার ভাবি করতে করতে কাজ করতে করতে, কখনো ফ্রি বসে থাকলে, আবার কখনো হয়তো বসে আছি ভাবছি কিছুই লেখা মাথায় আসছে না, এমনটাও হয়। আচ্ছা, এই যে নিজের বই, নিজের ব্রেন চাইল্ডকে হাতে যখন একদম। পেলেন, তখন রিয়াকশনটা কেমন ছিল? অদ্ভুত, মানে সেটা বলে বোঝাবার নয়। সেটা বললাম না, একজন যদি গর্ভজাত হয় বাকি 3টি মানুষজাত। একদম খুবই, মানে আমি প্রথম বইটা তো আমার খুবই ভালো লেগেছিল। প্রথম যখন ভাবিনি এরকম নিজের একটা বই প্রকাশ হবে, ওই টুকটাক যেটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছিল বা সংকলনগুলো, শারদিয়ার যে পত্রিকাগুলো, সেগুলোতে নিজের একক হবে এটা মানে ভাবাই যায় না। তো এখন করতে করতে 3টে হয়েছে নিজের একক সংকলন, ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই গর্ভজাত যে সন্তান, মানুষজাত সন্তানদের নিয়ে তার এক্সাইটমেন্ট কিরকম, তার সাপোর্ট কিরকম থাকে আপনার একদম লেখালেখিতে? একদম, মানে যে গল্পগুলো বুঝুক না বুঝুক, মা পড়ে শোনাও। তো ওকে পড়ে শোনাই, ও বুঝলে তো খুবই অ্যাপ্রিসিয়েট, মানে ছোটদের গল্পগুলো বিশেষ করে ওকে তো ওই ফার্স্ট শ্রোতা প্রথম, ও খুব পছন্দ করে। এবং আমার এই যে বই মেলায় গেলাম, ও আমার সাথে গেছিল, এবং তারপরে আমি গেছি, ও খুব এক্সাইটেড, মানে ও খুবই খুশি হয় আর কি। মায়ের সাফল্যটা ওর খুব ভালো লাগে। তার মধ্যেও কি একটু সাহিত্যের বীজ বপন করার চেষ্টা চলছে? চলছে মানে হবে না। সবার মধ্যে তো হয় না, আসলে শুনতে ভালোবাসে, গল্প শুনতে, কবিতা শুনতে ভালোবাসে, কিন্তু লেখা বা পড়া ওটা ওর দ্বারা হবে না। এই যে কোথাও গিয়ে ছেলে মেয়েদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে প্যারেন্টিং নিয়ে অনেক রকম প্রশ্ন ওঠেই, সেই জায়গা থেকে আপনি নিজে লেখালেখি করেন, একটা খোলা মনের জায়গা, খোলা মনে না থাকলে লেখালেখি করা যায় না। আবার উল্টো দিকে সন্তানকে শাসন করা, মানুষ করার সাথে সাথে, তো সেই জায়গা থেকে একজন পেরেন্ট হিসাবে, একজন মা হিসাবে আপনার রিয়েলাইজেশনটা কি? কিভাবে তাদেরকে স্পেস দিতে হবে যে তাদেরও ব্রেনটা এরকম ক্রিয়েটিভ হয়ে ওঠে, তারাও নিজের মতো ভাবতে পারে? দেখুন, ক্রিয়েটিভিটি বলতে গেলে, ক্রিয়েটিভিটি আমি লিখছি বলে আমার ছেলেও যে লিখবে এমনটা তো নয়, ওর হয়তো ক্রিয়েটিভিটিটা একদম অন্যদিকে। তো সেই জিনিসটা তো ছাড়তে হবে আমাকে। আমি লিখছি বা আমি যা করছি তাকে যে সেটাই করতে হবে, সেটা হলে তো সেটা ওই ছাড়টা দেয়া হলো না, সেটা তো তার ওপর একটা অধিকার বোধ বা এই আঁকড়ে জিনিসটা থাকা তো উচিত নয়। সেটা তার মতো ভাবতে দিতে হবে, সে যেটা ভালোবাসে। আমি হয়তো লিখছি, ও হয়তো আঁকতে ভালোবাসে, বা ওর হয়তো একদম অন্য একটা কিছুতে ইন্টারেস্ট, তো সেই জিনিসটা ওকে ওর মতো করে বড় করতে হবে, মানে বড় হতে দিতে হবে। সেই ক্রিয়েটিভিটি লেভেলটা সবার যে এক হবে তা তো না। সেই বেশ প্রকাশকদের বেশ অনেক নাম শুনলাম, যিনি ছোটবেলায় বেশ ইন্সপায়ার করেছেন তার কথাও শুনলাম। এবার হচ্ছে যে জীবনে তো অনেক স্টেজে অনেক মানুষ এসেছেন, তাদের কাউকে নিয়ে লেখা হয়েছে? হ্যাঁ, আমার বেশিরভাগ মানে লেখাতেই বোঝা না গেল, মানে কাউকে না কাউকে, যে গল্পগুলো আছে অনেকেই আছে। এবং সেখানে আমার জীবনসঙ্গীর কথাও আছে, কখনো আমার বন্ধুদের কথা আছে, কখনো পরিবারের কারোর কথা আছে, সবাই আছে। বেশ সুন্দর কথাবার্তা জমে উঠেছে, কিন্তু দুঃখজনকভাবে সময় ধরা বাঁধা, তাই আমাদেরকে এপিসোড শেষ করার দিকে এগোতেই হবে। তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন করব। এই যে এতদিন এত কিছু ম্যানেজ করে লেখালেখি চালিয়ে গেলেন, বেশ লম্বা সময় ধরে লেখালেখি করলেন, সেই জায়গা থেকে একজন লেখিকা হিসাবে, একজন মা হিসাবে, এবং অবশ্যই একজন সিনিয়র রাইটার হিসেবে, যারা উঠতি ছেলেমেয়ে, যারা সবে লেখালেখি শুরু করছে, এখনও সংসারের গ্যাড়াকলে পড়েনি, সবে কাঁচা হাতের কলমটা চলছে, তাদের জন্য কি বক্তব্য থাকবে আপনার? না, প্রথম একটা আপত্তি, উঠতি লেখিকা বা সিনিয়র রাইটার একদমই নই, আমিও নিজে একদমই শিক্ষানবিশ, মানে আমিও শুরুই করছি। এখনও যারা ধরুন সাহিত্যের লেখালেখি, যারা সাহিত্য থেকে উঠে এসে, মানে সাহিত্য যাদের সাবজেক্ট তারা লিখে, তারাও আমার ভুল ধরে এখনও, মানে ভুল ধরে। আমারই একজন সহলেখক আমাকে বলেছেন, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আপনার কিন্তু বানান বিধিতে বেশ ভুল আছে, এবং সেটা আমিও মানি। এবং সেই কারণে এবং সেই ভয় থেকেই এখন ওই প্রথম সারির পত্রিকাগুলোতে লেখা পাঠানোর সাহস হয় না। তো যাই হোক, তো লেখালেখি করতে গেলে সবার প্রথম তো ওই জিনিসটাকে ঠিক করতে হবে যে একটা বাক্য গঠন একটা ব্যাপার থাকে, একটা ভাবনার ব্যাপার থাকে, একটা মনোগ্রাহী হওয়ার ব্যাপার থাকে। তো সব কিছু নিয়ে প্রথম হচ্ছে নিজের লেখাটা নিজেকে ভালোবাসতে হবে। নিজে লেখাটা কোথাও পাঠানোর আগে না বারবার পড়তে হয়,
একটা যে লিখেই পাঠিয়ে দিলাম হুটহাট করে, এটা হয় না। খুব সুন্দরভাবে আগে নিজে আত্মস্থ করে নিজের খুব পছন্দ হলে তবেই সেটা কিন্তু লোকের পছন্দ হবে, এটাই হচ্ছে সার কথা। অনেক ধন্যবাদ সুচিস্মিতাদিকে, খুব সুন্দর একটা মিষ্টি এপিসোড পেলাম। একসাথে আমাদের এই লেখিকা, আমাদের অতিথি যেমন লেখালেখির পাশাপাশি নিজের সব কাজকে সামলে চলেছেন, তার সাথে কিন্তু তিনি বেশ সুন্দর একটা বার্তা দিলেন। তিনি বার্তা দিলেন শুধু নতুন ছেলে মেয়েদের নয় যে নিজেকে গড়ে নেওয়ার, তিনি কিন্তু যারা কর্মজীবনে অত্যন্ত ব্যস্ত, যারা এই কর্মজীবনের চাপে নিজেদের ভালো লাগার কাজটা থেকে দূরে চলে যাচ্ছেন, তাদের জন্য একটা বার্তা দিলেন। তাদের জন্য বার্তাটা কি? তাদের জন্য বার্তাটা হচ্ছে যে যতই ব্যস্ততা থাকুক, কাজের চাপ থাকুক, লেখালেখিটাকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু লেখালেখি না, ভালো লাগার যে কোনো কাজ, আপনার যেটা করতে আপনার ভালো লাগে, যেটাকে আপনি ভালোবাসেন, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ কোথাও গিয়ে দিনের শেষে, এই ইঁদুর দৌড়ের শেষে না, ওই ভালোবাসার কাজটুকু, ওই ভালো লাগার কাজটুকু আমাদেরকে বাঁচার রসদটা যোগাবে। যাই হোক, আমাদের আজকের মতো এপিসোড এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।